রাত অনেকটাই নেমে এসেছে। চারদিক নিস্তব্ধ, বাতাসে একটা অলৌকিক শান্তি। আরিশ কিছু বলছে না আর। তবু তার নীরব উপস্থিতিতে ওরার ভিতরে এক ধরনের কাঁপুনি বয়ে চলেছে। ভালোবাসার এমন কিছু মুহূর্ত থাকে, যেগুলো শব্দ ছাড়াও বলা যায়। আর ওরা আজ ঠিক সেই মুহূর্তেই দাঁড়িয়ে। তার ভেতরে একটা চাপা ইচ্ছা বহুদিনের মতো পা ফেলছিল, একবার, শুধু একবার, আরিশের কপালে ঠোঁট ছুঁয়ে দেবে সে। কিন্তু ইচ্ছেটা গভীর হলেও শ্বাসটা ছিল না। তবে আজ রাতে সবকিছু যেন নিজে থেকেই সহজ হয়ে উঠল। আরিশের একবার বলাতে সাহস পেল সে। চাঁদের আলো জানালার ফাঁক গলে ঘরের ভিতর নেমে এসেছে। ওরা আর দেরি করল না। ধীরে, নিঃশব্দে, শ্বাস ফেলে ফেলে কাছে এগিয়ে এসে সে ঠোঁট ছোঁয়াল আরিশের কপালে। একটা দীর্ঘ, কোমল স্পর্শ। ভালোবাসার সবচেয়ে পবিত্র ভাষায় লেখা এক নিঃশব্দ কবিতা। চারপাশের রাত যেন আরো গভীর হল, আর তাদের দুজনের মাঝখানে সময়টা থেমে রইল কিছু মুহূর্তের জন্য। ওরাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিল আরিশ। নীরব, নিঃশব্দে, অথচ এতটাই গভীর, যেন পুরো পৃথিবী থেমে গেছে কেবল এই আলিঙ্গনের ভেতর। তার শক্ত বাহুর মাঝে চাপা পড়ে থাকা ওরা অনুভব করল, চারপাশের সমস্ত শব্দ, আলো, সব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। শুধু একটা জিনিস টিকে আছে, তার নিজের হৃদয়ের শব্দ, যা আরিশের বুকের সাথে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি তুলছে। আরিশ কিছুই বলল না। সে চাইলে আর একটু আঁকড়ে ধরতে পারত, কিছু বলেও দিতে পারত। কিন্তু তার চেয়েও অনেক বেশি সত্য ছিল এই নীরবতা, এই নিশ্চিন্ত আশ্রয়। ওভাবেই বুকের কাছে ওরাকে আগলে রেখে একটা গভীর নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করল আরিশ। মানুষ যখন প্রশান্তিতে থাকে, তখন শরীর নিজে থেকেই ঘুমিয়ে পড়ে। আরিশও তাই করল। বুকের মাঝে ওরাকে জড়িয়ে রেখে, নিঃশ্বাসে মিশিয়ে, চোখ বন্ধ করে নিশ্চঞ্চল ঘুমে তলিয়ে গেল সে। কিন্তু ওরা, তার চোখে ঘুম নেই। শরীরটা নীরব, কিন্তু মনের ভেতর যেন ঝড়। আরিশের বুকের ওপর মাথা রেখে সে অনুভব করছে সেই স্পন্দন। তার শরীর লেপ্টে আছে আরিশের গায়ে, গায়ের তাপ একরকম একাত্ম হয়ে আছে। তবু তার ভেতরে একটা অজানা কান্না, একটা টানাপোড়েন। শরীরটা আরিশের শরীরের সঙ্গে মিশে আছে। তবু যেন একদম একা ওরা। শরীরে শরীরে ছুঁয়ে থাকা, মানেই কি মনের ছোঁয়া? না। আজকের এই গভীর রাতে, সেই প্রশ্নটাই বুকের ভেতর কুকড়ে কাঁদছে ওরার। ভালোবাসা শুধু স্পর্শে হয় না। ভালোবাসা হয় অনুভবে। আর ওরা ঠিক সেই অনুভবটাই হারিয়ে ফেলেছে, অথবা খুঁজে পাচ্ছে না। সে নিজেকে বোঝাতে পারছে না কিছুই। কাকে বলবে? কে আছে যে তাকে বলবে, এই টানাপোড়েন থেকে কিভাবে বেরিয়ে আসতে হয়? তার মাথায় যেন এক একটা ভারী চিন্তা ঠুকরে যাচ্ছে। আগামীকাল ইউনিভার্সিটিতে যাবে। আরিশ নিজে বলেছে। সব ফর্মালিটিজ কমপ্লিট করবে। তবে, কে জানে, কাল আবার কি করে বসবে? আশ্রয় চাইলেই কি পাওয়া যায়? একটা কপালে চুমু, একখানা আলিঙ্গন। এসবের বাইরেও কি কিছু লুকিয়ে থাকে? ওরার চোখ খুলে যায় আবার। ঘুম আসে না। আরিশের বুকের উপর মাথা, গায়ের তাপে জড়ানো দেহ, তবু বুকের ভেতরটা বরফের মতো ঠান্ডা। সে যেন নিজেকেই হারিয়ে ফেলেছে, আর সেই হারানোর ভয়টাই এখন গভীর রাতে তার একমাত্র সঙ্গী। সকালের রোদ জানালার পর্দা পেরিয়ে ঘরের মেঝেতে উজিয়ে পড়েছে। হালকা গরম, বাতাসে যেন গা ঝালানো একরকম ক্লান্তি। পাখির ডাক নেই বললেই চলে, রাস্তায় দূরের গাড়ির শব্দ কেবল নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। গুড মর্নিং, ডার্লিং। পেছনে ফিরে তাকালো তামান্না। তালহা দাঁড়িয়ে রান্নাঘরে। তামান্না সকালের নাস্তা তৈরি করছে, ডিম সিদ্ধ করে, খোসা ছাড়াচ্ছে। এত ইংরেজি বুঝি না আমি। মর্নিং, না বলে, শুভ সকাল, বললেও তো হয়। হেসে বলে তামান্না। তালহা ঠোঁট বাঁকায় মজা করে। তামান্নার পাশে দাঁড়িয়ে সেও ডিমের খোসা ছাড়াতে সাহায্য করতে শুরু করে। আচ্ছা, ঠিক আছে। চলো না, একদিন বাইরে কোথাও ঘুরে আসি। বলে তালহা। আপনার মা শুনলে তো কেলেঙ্কারি বাঁধাবে। আমার মা আমার বিষয়। তুমি শুধু বলো, যাবে কি না? তামান্না একটু ভেবে বলে। ঠিক আছে। কখন যাবেন? আজ সন্ধ্যার পর। অফিস থেকে ফিরে বেরিয়ে পড়ব। মুচকি হাসে তামান্না। হঠাৎ তালহা একটু লাজুকভাবে বলে ওঠে। শুনো। কি? আমার বন্ধুরা তাদের গার্লফ্রেন্ডকে কত আদর করে, মানে কিস করে, জড়িয়ে ধরে, একসঙ্গে হাঁটে। তামান্না ভ্রু কুঁচকে তাকায়, প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে বলে। এসব আমাকে বলে কি বোঝাতে চান? তালহা গা বাঁচিয়ে বলে। না না, কিছু না। থাক, আমি যাচ্ছি। দেরি হয়ে যাচ্ছে। নাস্তা করে যাবেন তো? ডাকে তামান্না। রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে তালহা শুধু বলল। অফিসের ক্যান্টিনে খেয়ে নেব। তামান্না আর কিছু বলার আগেই তালহা দরজা টেনে বেরিয়ে পড়ে। আজকে আরিশ অফিসে যাবে না, সেজন্য তার ওপর বেশি দায়িত্ব পড়েছে।
মাত্র মিনিট দুয়েক আগে ড্রয়িং রুমে এসে ঢুকেছেন তাসলিমা খাতুন। ছেলেকে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে দেখে মনে মনে কিছু আন্দাজ করেই এগোলেন সেই দিকটায়। রান্নাঘরে তখন তামান্না মুচকি হেসে নিজের কাজে ব্যস্ত। কিন্তু তাসলিমা খাতুনকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সেই হাসিটা যেন হঠাৎ থেমে গেল। মুখে এক ধরনের সতর্ক এসে ভর করল। তাসলিমা দাঁড়িয়ে থেকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর হালকা গলা খাকারি দিয়ে উপস্থিতি জানান দিলেন। যেন কিছু না বলেও অনেক কিছু বলে ফেললেন। তালহা এসেছিল? হ্যাঁ। কেন? এমন কি জরুরি কথা ছিল তোমার সঙ্গে? সেটা আপনি আপনার ছেলেকেই জিজ্ঞেস করে দেখুন। তাসলিমা খাতুনের মুখ গোমরা হয়ে উঠল। চোখে মুখে রাগের ছায়া স্পষ্ট। তামান্নারও মেজাজ বিগড়ে গেল। সে তো আগেই জানত, তালহার মা ওর প্রতি কখনো মমতা দেখাবে না। তবুও নিজের অদ্ভুত আবেগ আর বেহা ভালোবাসার টানে তালহার সঙ্গে সম্পর্কে জোড়াতে দ্বিধা করেনি সে। তাসলিমা খাতুন কড়া গলায় বললেন। অফিস থেকে ফিরুক আজ, ওকেই জিজ্ঞেস করব সব। আর তুমিও তৈরি থেকো, এই বাড়িতে আর বেশি দিন থাকা হবে না তোমার। কঠিন সেই কথা ছুড়ে দিয়ে হনহনিয়ে বেরিয়ে গেলেন রান্নাঘর থেকে। পেছনে দাঁড়িয়ে তামান্না শুধু পাথরের মতো চুপ। চোখে অস্থিরতা, মনে প্রশ্ন, সত্যিই কি আরিশ তাকে এই বাড়ি থেকে বের করে দেবে? নিশ্ছিদ্র সকালের আলো যেন শহরের ক্লান্তিকে মুছে নতুন কিছু শুরু করার সংকেত দিচ্ছে। গরমের মাঝে রোদটা বেশ রাগী হয়ে উঠেছে। বাতাস যেন ক্লান্ত, নিস্তেজ। ইউনিভার্সিটির গেটের পাশে এসে দাঁড়ালো একটি চকচকে কালো টয়োটা ল্যান্ড ক্রুজার। গাড়ির গায়ে রোদ ঝিলমিল করছে, গ্লাস এতটাই কালো যে ভিতরের কাউকে স্পষ্ট দেখা যায় না। ওরা চুপচাপ বসে আছে, জানালার বাইরে তাকিয়ে। গেটের ওপারে দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েগুলোর হাসি, কলরব সবকিছু যেন তার কাছে একেবারে নতুন। চলো, নামো। পাশে বসে থাকা আরিশ বলল। ড্রিভারের সিট থেকে নামলো আরিশ। কালো শার্টের হাতা গুটানো, চোখে কালো সানগ্লাস, হাতে একটা ঘড়ি ঝলমল করছে। দরজা খুলে দিল আরিশ, নামল ওরা। আজ তার পরনে হালকা নীল সালোয়ার কামিজ, চোখে একটু চিন্তা, কিন্তু মুখে এক টুকরো অনির্বচনীয় প্রশান্তি। দুজন একসঙ্গে ইউনিভার্সিটির মূল গেটের দিকে এগিয়ে গেল। পাশ দিয়ে কিছু স্টুডেন্ট হেঁটে যাচ্ছে। তাদের চোখ বারবার ফিরে তাকাচ্ছে কালো গাড়ির দিকে, কিংবা আরিশের রুচিশীল ব্যক্তিত্বের দিকে। গেট দিয়ে ঢোকার মুহূর্তে ওরার পায়ের নিচে মৃদু কাঁপন। এত মানুষ, এত চোখ, অদ্ভুত এক অস্বস্তি কাজ করছিল ওর ভেতর। আরিশ পাশে হাঁটছে, এক হাতে ব্যাগটা তুলে নিয়েছে ওরার। ছায়ার মতো পাশে থেকেও যেন আড়াল করে রেখেছে তাকে। চারপাশে বিলবোর্ড, পোস্টার, বিভিন্ন বিভাগের নাম লেখা দালান, দূরে ছাত্রদের দল, সবকিছুতেই ওরার চোখ আটকে যাচ্ছে। ভয় পাচ্ছ? হালকা গলায় জিজ্ঞেস করল আরিশ। ওরা মাথা নাড়ল। না, তবে একটু অচেনা লাগছে। সময় নাও। অভ্যস্ত হয়ে যাবে। সামনে এগিয়ে চলল দুজন। প্রশাসনিক ভবনের দিকে। ইউনিভার্সিটির গেটটা ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে। আর ওরার ভেতরে ভর করছে এক অনভিজ্ঞ উত্তেজনা, এক নতুন জীবনের স্পর্শ। সকাল থেকে আরিশের আচরণও স্বাভাবিক। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে। গতকাল রাতেই রনিকে কল করেছিল ওরা। শান্তা, আকাশ, লিজা আরও অনেক বন্ধুদের জানিয়েছে ব্যাপারটা। সবাই বেশ খুশি। তারা সবাইও আজ ইউনিভার্সিটিতে আসবে বলেছে। কিন্তু আরিশ কি তাদের সাথে কথা বলতে দিবে ওরাকে? ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে রনি, আকাশসহ আরও অনেকে। সবাই ওরার ক্লাসমেট। একসাথে পড়ালেখা করেছে সবাই। ওরার আকস্মিক বিয়েতে তাদের মধ্যে অনেকেই অখুশি হয়েছিল, কিন্তু পরিস্থিতি কেমন ছিল সেটা জানার পর থেকে আর কেউ ওরার সাথে রাগ করে নেই। কি রে, ওরা তো এখন বের হলো না? এতক্ষণ লাগে কাজ সারতে? লিজা বলল রনিকে উদ্দেশ্য করে। আকাশ বারবার ওরার জন্য পথ চেয়ে তাকিয়ে আছে। কি জানি, ওর পাগলাটে বর এসেছে সাথে। কখন কি করে বসে বলা যায় না। সবাই আকাশের দিকে তাকালো। আরিশ আকাশের সাথে কি কি করেছিল সেসব সবাই জানে। আর সে কারণেই সবাই ভয় পায় আরিশকে। তাও কথা। অপেক্ষা করি আর কি। রনির কথামতো সবাই মাথা নেড়ে সম্মতি দিল কেবল। কিছুক্ষণের মধ্যে দূর থেকে ওরাকে দেখতে পেল সবাই। নিজের স্বামীর হাত ধরে এগিয়ে আসছে সে। সবাই হাসতে লাগল। ভার্সিটিতে এসেও হাত ধরে হাঁটছে তারা। আকাশ নিজেকে আড়াল করে দাঁড়ালো। আরিশ দেখলে যদি আবারও গুলি মারে। তার চেয়ে মুখোমুখি হওয়ার দরকার নেই। পাশাপাশি হাঁটছে তেজরিন খান আরিশ ও ওরা মেহরিন খান। সামনেই ওরার বন্ধুরা দাঁড়িয়ে আছে। ওরার নজর সেদিকেই। বন্ধুদের সামনে কিভাবে যাবে সে? তাছাড়া আরিশ কি অনুমতি দেবে? কিন্তু এতগুলো মাস পর বন্ধুদের সাথে দেখা হলে, কথা না বলে কিভাবে পারবে সে? নিজেকে ধাতস্থ করে নিয়ে নিচু স্বরে বলল ওরা। একটা কথা বলবো? একটা কেন, পাখি?
হাজারটা বলো, লক্ষবার বলো, কি হয়েছে? ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল ওরা। আরিশকে ভীষণ কিউট লাগছে ওর কাছে। ওই যে রিলসে দেখা যায় না, পুকি হাজবেন্ড না জানি কি, ওরকম পুকি আরিশ। মনে মনে এসব ভেবে ফিক করে হাসল ওরা। চমকাল আরিশ। বলল, কি হলো, হামিংবার্ড? না, মানে কিছু না। ওই যে সামনে আমরা বন্ধুরা, একটু কথা বলে আসি। কথাটা বলেই মাথা নিচু করে ফেলল ওরা। আরিশ সামনে তাকালো, ভালো করে সবাইকে পর্যবেক্ষণ করে নিল একবার। আকাশকে দেখেই মেজাজ বিগড়ে গেল তার। কিন্তু আকাশের সাথে সে যেটা করেছে সেটাও ভুল। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ছাড়ল আরিশ। ওরা ভয়ে এখনো চুপ করে মাটিতে তাকিয়ে হাঁটছে। একা যাবে না, আমিও যাব সাথে। মাথা তুলে তাকালো ওরা। দিন দিন আরিশের আচরণে বিস্মিত হচ্ছে সে। হয়তো চিকিৎসা কাজে দিচ্ছে। ঠিক আছে, চলুন, উচ্ছ্বসিত কণ্ঠে বলল ওরা। আরিশ মাথা নেড়ে সম্মতি দিল কেবল। হাসি হাসি মুখে বন্ধুদের দিকে এগোতে লাগল। আরিশ ও ওরাকে এগিয়ে আসতে দেখে সবাই সতর্ক হয়ে উঠল। ভদ্রলোক সাথে আছে, ওরার সাথে মন খুলে কথাও বলতে পারবে না বলে মন খারাপ লাগছে সবার। তবে এটাও স্বস্তির বিষয়, লেখাপড়া চলবে ওরার। ইউনিভার্সিটিতে আসবে যখন এমনিতেই সবার সাথে কথাবার্তা লেগে থাকবে। কেমন আছিস তোরা? সহাস্য মুখে শুধালো ওরা। ঠোঁটের কোণে হাসির রেখা। আরিশ সেটাই দেখছে। বন্ধুদের সাথে কথা বলতে এসে ওরা কতটা আনন্দিত হয়েছে, কিন্তু আরিশের সাথে কথা বলতে গেলে তো কখনো এমন খুশি হয় না সে। আমরা সবাই ভালো আছি, লিজা জবাব দিল। আরিশকে ইশারায় দেখাতে লাগলো রনি। ওরা বুঝতে পারল, তাকে কি করতে হবে। মুচকি হেসে আরিশের দিকে তাকালো সে। আরিশ ওরার হাসি মুখখানা দেখে অবাক হলো বটে। কারণ আরিশের দিকে তাকিয়ে হেসেছে সে। আচ্ছা, আলাপ করবি চল, উনি তোদের দুলাভাই। অর্থাৎ আমার হাজবেন্ড তেজরিন খান আরিশ। হেলো জিজু। আগোবাড়িয়ে জিজ্ঞেস করল লিজা। আরিশ আসলে খুশিতে চুপ করে আছে। ওরা তাকে এভাবে পরিচয় করালো, নিজ থেকে, কোনো জোরাজোরি ছাড়াই। হাই এভরিওয়ান। হাই দুলাভাই। আপনাদের বিয়েতে দাওয়াত পর্যন্ত করলেন না, হুহ। আমাদের বিয়েতেও দাওয়াত করব না, আপনাদের। অথৈর কথায় সবাই হেসে উঠল। আরিশও মুচকি হাসল। আকাশ একটু চুপচাপ আছে অবশ্য। সমস্যা নেই। বউয়ের সাথে আরও একবার বিয়ে করে নেব। তারপর তোমাদের সবাইকে ইনভাইট করব, ওকে? সবাই অবাকই হল আরিশের আচরণে। কারণ তার সম্পর্কে যেসব কথা শুনেছিল আরিশ মোটেও তেমন নয়। যথেষ্ট ভালো মানুষ সে। কত সুন্দর করে কথা বলছে। ঠিক আছে, ভাইয়া, আমি রনি। একদিন রাতে কল করেছিলে ওরাকে? জি। রাতে আমার বউকে কখনো কল করবে না। বিকজ তখন আমরা ব্যস্ত থাকি। বুঝেছ? কিছুটা মজা করেই বলল আরিশ। সবাই হাসল। ওরা ভালো করেই বুঝতে পারছে, মজার ছলে সিরিয়াস কথা বলছে লোকটা। ওকে, ভাইয়া। কি রে ওরা, তুই এত চুপচাপ কেন? জিজ্ঞেস করল রনি। ওরা বারবার আরিশের দিকে তাকাচ্ছে। ছেলেদের সাথে কথা বলবে কি না বুঝতে পারছে না। আরিশ ওরার হাতটা শব্দ করে ধরে আছে, যেন একটু আলগা হলেও ছুটে যেতে না পারে এমনভাবে। এমনি। আরিশ আকাশের দিকে তাকালো হঠাৎ। আকাশ? আতকে উঠল ছেলেটা। আর কেউ না জানলেও আকাশ খুব ভালো করেই আরিশকে জেনে গেছে। ওরাও কিছুটা বিচলিত হলো। আরিশের হাতে চাপ দিয়ে ফিসফিস করে বলল, প্লিজ ওকে কিছু বলবেন না। মাথা ঠান্ডা রাখুন প্লিজ। কানের পাশে এসে এভাবে ফিসফিস করে কথা বলছো কেন, হামিংবার্ড? তুমি কি চাও আমি এখানেই কন্ট্রোললেস হয়ে যাই? ওরাকে কপি করে আরিশও ফিসফিস করে বলল কথাগুলো। শুকনো ঢোক গিল লরা। আর কিছুই বলল না সে। বজ্জাত স্বভাবের লোক একটা। জি। মৃদুস্বরে জবাব দিল আকাশ। সবাই ভয়ে ভয়ে তাকিয়ে আছে আরিশের দিকে। আকাশের দিকে আরেকটু এগোলো সে। তবে ওরার হাত ছাড়ল না। আম সরি ব্রো। ওই দিন ওভাবে স্যুট করা উচিত হয়নি আমার। ওরার ব্যাপারে একটু বেশি বেপরোয়া আমি। পরিস্থিতি কেমন থমথমে হয়ে গেছে। কেউ কিছু বলছে না। আকাশ ম্লান হাসল। ইট, ওকে। আমি ভুলে গেছি ওসব। আপনিও ভুলে যান। বাঁকা হাসল আরিশ। আমি কখনোই ভুলতে পারবো না, আমার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে তার বন্ধুর কাছে চলে গিয়েছিল। আরিশের কথাটা সকলকে বিব্রত করে তুলল যেন। ওরা মাথা নিচু করে ফেলল। সবাইকে এভাবে চুপ করে থাকতে দেখে ফিক করে হেসে উঠল আরিশ। ইট, ওকে গাইস। কথা শেষ হলে চলো, বের হতে হবে। আমাকে অফিসে যেতেও হবে। শেষের কথাগুলো ওরাকে উদ্দেশ্য করে বলল আরিশ। চলুন। ওরা সবাইকে হাত দিয়ে ইশারায় বাই বলে এগোতে লাগল। পেছনে পড়ে রইল ওরার বন্ধুরা। মা, ও মা। সন্ধ্যা বেলা।
মেয়ের হাঁকডাক শুনে রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হলেন রোকসানা মল্লিক। কি হয়েছে তোর? এমন ষাঁড়ের মতো চেল্লাচিল্লি করছিস কেন? আমি ষাঁড়? কিসের জন্য ডেকেছিস সেটা বল, মা। রাতের রান্নাবান্না সব বাকি তো। আমার গণিত সাজেশন বইটা খুঁজে পাচ্ছি না, মা। তোর বই তুই রেখেছিস, আমি তো রাখিনি। একটু খুঁজে দেখ, ঘরেই পাবি। মায়ের কথা মতো হনহনিয়ে ঘরের দিকে এগোলো নয়না। বইপত্র খুঁজে না পেলে মাথা গরম হয়ে যায় তার। আর রোকসানা মল্লিক ভালো করেই জানেন তার মেয়ে জিনিসপত্র সামনে থাকলেও সহজে খুঁজে পায় না। সেজন্য এসব বিষয় তেমন একটা গুরুত্ব দেন না তিনি। মায়ের কথা মতো ঘরে এসে আরেক দফা বই খুঁজতে লাগলো নয়না। বালিশের নিচে পেয়েও গেল বই। কিন্তু কথা হলো ওখানে রাখল কে? বই নিয়ে আবারও মায়ের কাছে যেতে লাগলো সে। সোজা রান্নাঘরে এসে বলল, বই পেয়েছি, কিন্তু বইটা বালিশের নিচে গেল কিভাবে? রোকসানা তরকারি কষাচ্ছেন। খুন্তি নাড়াতে নাড়াতে বললেন, যেমন বাবা তার তেমন মেয়ে। নিজেই এখানে সেখানে জিনিসপত্র রাখবে, খুঁজে পাবে না। আর পেলেও বলবে ওখানে গেল কিভাবে? আমি আছি তো ঘরে, তোমাদের জিনিসপত্র সব আমি এখানে সেখানে রাখি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলেন রোকসানা। নয়না কিছু বলল না। মায়ের সাথে কথা বলা যাবে না এখন। আবহাওয়া গরম এখন। নিঃশব্দে রান্নাঘর থেকে বেরিয়ে গেল সে। ড্রেসিং টেবিলের সামনে চেয়ারে বসে আছে ওরা। চুলগুলো বেশ এলোমেলো লাগছে, সেজন্য আছড়ে নিচ্ছে। এখনো বাসায় ফেরেনি আরিশ। দুপুরে ওরাকে বাসায় পৌঁছে দেওয়ার পরপরই অফিসে চলে গিয়েছিল সে। দুপুরের খাবার পর্যন্ত খায়নি। আজকে আরিশ শান্ত থাকলেও তার আচরণ ছিল অদ্ভুত, রহস্যময়ী। বিশেষ করে আকাশকে বলা কথাগুলো। ওরা ভয় পাচ্ছে। আরিশকে নয়, নিজের আবেগকে। অদ্ভুতভাবে আরিশের প্রতি আকর্ষিত হচ্ছে সে। এমন জটিলতা তো চায়নি ওরা। বিষাক্ততা, অধিকারবোধ, হিংস্রতা, মায়া, সবকিছু নিয়েই তেজরিন খান আরিশের ভালোবাসা। ওরা কিভাবে এই ভালোবাসা সহ্য করবে? দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল ওরা। খুব সম্ভবত মানুষ তখনই সবচেয়ে বেশি অসহায়বোধ করে যখন নিজের সাথে নিজের যুদ্ধ হয়। ওরাও ভীষণ অসহায়বোধ করছে। দরজা খোলার শব্দে নড়েচড়ে উঠল ওরা। এমনিতে ভেজানো ছিল দরজা। আরিশ ফিরেছে। আয়নায় দেখতে পাচ্ছে ওরা। কালো রঙের শার্ট পরিহিত এক সুদর্শন পুরুষ তার দিকেই তাকিয়ে আছে। চোখে তার অজানা ভাষা, কেমন ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে আছে সে ওরাকেই দেখছে। আরিশ এগিয়ে গেল ওরার দিকে। পেছনে গিয়ে দাঁড়ালো। নিঃশ্বাস আটকে আসছে যেন ওরার। আরিশ তার পেছনে দাঁড়িয়ে আছে, একেবারে কাছাকাছি। ওরা আয়নার দিকে তাকিয়ে আছে, আরিশ ওরার দিকে। একটু পর কিছুটা ঝুঁকে ওরার কাঁধে থুতনি রাখল আরিশ। আয়না দেখার দরকার নেই। কেন? আরিশ কি বলবে বুঝতে পারছে না। ওরাকে কিভাবে বলবে আয়নাতে তার বউয়ের সৌন্দর্য দেখলেও হিংসা লাগে তার। কিছু না। শোনো। জি বলুন। তোমার ভার্সিটিতে গিয়ে ক্লাস করার দরকার নেই। হুট করে এমন কথা আশা করেনি ওরা। তবে কিছু যে বলবে না আরিশ, এটাও আশা করেনি। তাই সরাসরি জিজ্ঞেস করল ওরা। কি হয়েছে? ক্লাস না করলে পরীক্ষায় লিখব কি? অনলাইনে ক্লাস করবে। কিন্তু কেন? তুমি ক্লাস করতে গেলে সবাই তোমাকে দেখবে। মানে যারা তোমাকে পছন্দ করে তারা দেখবে, ছেলেরা তোমাকে নিয়ে কল্পনা করবে। সেসব আমার সহ্য হবে না। আজকে প্রথম আরিশের পাগলামিতে হাসি পেল ওরার। একেবারে বাচ্চাদের মতো মুখের হাবভাব তার। দেখলেই হাসি পায় এমন। আপনি এত হিংসুটে কেন? কপাল কুঁচকে ফেলল আরিশ। ওরা আয়নায় তার চেহারা দেখছে আর মুচকি মুচকি হাসছে। আমি যেমনই হই, আমি ছাড়া তোমার গতি নেই হামিংবার্ড। তাহলে লেখাপড়ার দরকার নেই। পড়ব না আর। এমনিতেই তো পড়তাম না, সমস্যা নেই। স্বাভাবিকভাবেই বলল ওরা। আরিশ খেপে গেল তাতে। দিল কাঁধে এক কামড় বসিয়ে। মাঝে মধ্যে আরিশকে ওরা মনে মনে অনেক কিছু বলে গালি দেয়। আর দিবে না কেন? কামড়ের ফলে রক্ত বের করে দেওয়া কি কোনো মানুষের কাজ? তাহলে প্রতিদিন আমি তোমাকে ইউনিভার্সিটিতে পৌঁছে দিয়ে আসব। আপনার লেট হবে না? সবার আগে তুমি, তারপর সব। আরিশের এমন সরাসরি কথায় কিছুটা লজ্জা পেল ওরা। মাথা নেড়ে সম্মতি দিল কেবল। আচ্ছা। আরিশ সোজা হয়ে দাঁড়িয়ে পোশাক খুলতে লাগল। ওরা আয়নায় আউট চোখে তাকিয়ে দেখছে। আয়নার দিকে না তাকিয়ে সরাসরি আমার দিকে তাকাচ্ছ না কেন, হামিংবার্ড? থতমত খেল ওরা। চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতো করে আমতা আমতা করে বলল। আমি আমি তো আয়না দেখছিলাম। আরিশের মেজাজ বিগড়ে গেল এবার। মিথ্যা কেন বলল হামিংবার্ড? খালি গায়ে এগিয়ে গেল ওরার দিকে। হুট করেই ওরার দুই হাত পেছনে নিয়ে এসে চেপে ধরে জিজ্ঞেস করল। আমাকে কেন দেখছো না? আপনাকে দেখিনি সেটাও তো বলিনি আমি। আয়নার মধ্যেই তো আপনি ছিলেন। ওহ, তাই তো।
জি। যান, ফ্রেশ হয়ে আসুন। আমি বিছানা গোছগাছ করছি। আরিশ অরাকে ছাড়ল না। ঘাড়ে নাক ডুবিয়ে নিঃশ্বাস নিতে লাগল। আজকে আদর করি, পাখি। নেশা ভরা কণ্ঠে শুধালো আরিশ। অরার সমস্ত শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। তবে সে এখনো দ্বিধায় আছে। অনুমতি চাইছেন? হ্যাঁ। আমি এসবের জন্য প্রস্তুত নই এখন। আমার মতামত এটা, বাকিটা আপনার ইচ্ছে। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ছাড়ল আরিশ। তারপর সোজা ওয়াশরুমের দিকে এগোল। মন ও শরীর দুই উত্তপ্ত এখন। লম্বা শাওয়ার দরকার তার। অরা চুপচাপ বসে রইল। কি হচ্ছে, কি করা উচিত সে বুঝতে পারছে না। টরেন্টো, কানাডা। 15ই মে 25 দুপুর 2টা। টরেন্টোর আকাশটা আজ একটু বেশি নীল লাগছে সাবিহার চোখে, যদিও তার ভিতরটা ঠিক ততটাই ধূসর। জানালার পাশে দাঁড়িয়ে সে দৃষ্টির আড়ালে হারিয়ে যাচ্ছে যেন। চারদিকে এত কিছু, নতুন নতুন শহর, নতুন ভাষা, নতুন নিয়ম। অথচ তার ভিতরটা আটকে আছে কোথাও, খুব চেনা কোনো জায়গায়। এখানে আসাটা তার স্বপ্ন ছিল না। বাংলাদেশে গ্র্যাজুয়েশন শেষ করে সে তো ভেবেছিল, হয়তো একটা চাকরি করবে, আরিশের সাথে সংসার করবে। কিন্তু আরিশ এক প্রকার জোর করেই পাঠিয়ে দিল কানাডা। নিজের ইচ্ছের বিরুদ্ধে ঠেলে দেওয়া এই জীবনকে সে সহজে আপন করতে পারছে না। নতুন শুরু ঠিকই, কিন্তু সব শুরু আনন্দের হয় না। কিছু কিছু শুরু হয় নিঃশব্দ অভিমানে, কিছুটা অভিমান নিজেকেও নিয়ে। আজ ক্যাম্পাসে যাওয়ার প্রথম দিন। আয়নার সামনে দাঁড়িয়ে সাবিহা নিজের চোখের দিকে তাকায়। গ্রামে বেড়ে ওঠা মেয়েটি আজ দেশ ছেড়ে এতটা দূরে চলে এসেছে। আরিশকে ভালোবাসার শাস্তি পেয়েছে, নাকি পুরস্কার, এখনও ঠিক বুঝে উঠতে পারে না সে। হঠাৎ হোয়াটসঅ্যাপে কলের শব্দে চমকে ওঠে সাবিহা। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে, অপরিচিত একটি নম্বর। কে হতে পারে? মনে মনে ভাবতে ভাবতেই কলটি কেটে যায়। এক মুহূর্তের দ্বিধা শেষে, নিজেই কলব্যাক করে সাবিহা। হাই বিউটি কুইন। চমকাল সাবিহা, মেহরাব কল করেছে। কিন্তু কেন? আপনি আপনি আমার নম্বর পেলেন কোথায়? সুন্দরীদের নম্বর জোগাড় করে, নিতেই হয়। ওহ আচ্ছা। তারপর? তোমার সবকিছু কেমন চলছে? ভালোই। আপনি এখন কল দিলেন? মানে বাংলাদেশে তো রাত 12টা বেজেছে মেবি। হ্যাঁ। ঘুম আসছে না। তো ভাবলাম একবার কথা বলি। বুঝলাম। আমাকে একটু বেরোতে হবে, অন্য কোনো সময় কথা হবে। ওকে। বাই। বাই। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা বালিশের পাশে রেখে দিল মেহরাব। মানুষ কখন কার প্রেমে পড়ে, তা কেউ আগে থেকে জানে না। মেহরাবও জানত না। কখন যে সাবিহার প্রেমে পড়ে গেছে, বুঝতেও পারেনি। এমন এক মেয়েকে তার ভালো লেগে গেছে, এই ভান্নাতেই বিরক্ত হতো সে। নিজেকে কতবার কড়া করে শাসন করেছে। কিন্তু মন তো কারো শাসন মানে না। মেহরাবের মনও মানেনি। শেষমেশ সে সাবিহার প্রেমে পড়েই গেল। রাত গভীর। চোখ বন্ধ করে শুয়ে আছে মেহরাব, কিন্তু মাথায় ঘুরছে শুধুই সাবিহার কথা। তার পরিবার বলতে মা, বাবা আর এক বোন, যদিও বোনের বিয়ে হয়ে গেছে, এখন থাকে শ্বশুরবাড়িতে। বহু চেষ্টা করেও ছেলের বিয়ে দিতে পারেননি মা বাবা। একসময় হালি ছেড়ে দিয়েছেন তারা। মেহরাবের মা ছেলে অন্তপ্রাণ। মেহরাব ছাড়া তার একদিনও চলে না। শুধু মায়ের জন্যই বিদেশে ভালো চাকরির সুযোগ পেয়েও বহুবার হাতছাড়া করেছে সে। মেহরাব ভাবছিল, যদি কানাডা চলে যেত, কেমন হতো জীবনটা। কিন্তু মা কে কি আদৌ বোঝানো যাবে? ভাবনার অতলে ডুবে ডুবে একসময় ঘুমিয়ে পড়ল মেহরাব। ভার্সিটির প্রথম দিন আজ। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছে ওরা। ঘরে নিঃশব্দ একটা উত্তেজনা। চেয়ারে বসে আরিশ একদৃষ্টে তাকিয়ে আছে তার দিকে, চুপচাপ, মনোযোগী। বরাবরের মতোই ভদ্রলোক কালো রঙের পোশাকে সুসজ্জিত, যেন এক নিখুঁত অভ্যস্ততা। তোমার সাজগোছ নষ্ট হয়ে যাবে এখন। নরম কণ্ঠে বলে উঠল আরিশ। চেয়ার থেকে উঠে ধীরে ধীরে এগিয়ে এল ওরার দিকে। ওরা কিছুটা অবাক হয়ে পেছনে ফিরে তাকালো। তার পরনে হালকা মিষ্টি রঙের থ্রি পিস, ঠোঁটে মেরুন লিপস্টিক, কানে কুন্দনের ছোট দুল, চোখে গাঢ় কাজল, সব মিলিয়ে সে যেন সকালবেলার এক স্নিগ্ধ অনুভূতির মতো। খোলা চুলগুলো এলোমেলো হয়ে আছে কিছুটা। তবে ওরা চুলগুলো আছড়ে নিতে লাগলো এবার। আরিশ থেমে দাঁড়ালো ওরার কাছাকাছি, চোখে একরাশ প্রশ্রয়। কেন? কারণ, আজ তোমাকে অসহ্য রকম হট লাগছে। ওরার কোমর ধরে তাকে এক ঝটকায় কাছে টেনে নিল আরিশ। প্লিজ, এখন না। সাজগোছ নষ্ট হয়ে গেলে বের হব কিভাবে? হোক না। এমন সেজেগুজে যাচ্ছ কেন? আমি ছাড়া আর কেউ তোমার এই রূপ দেখবে না। আরিশের কণ্ঠে ছিল এক ধরনের দাবি। কই সাজলাম? কেবল লিপস্টিক আর কাজল দিয়েছি। কাজলের দরকার নেই। মুছে ফেলো। রাতে দিও, আমি দেখব। ওরা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। সবসময় এমন হুকুম,
এমন দখলদারি ভালো লাগে না তার। কিন্তু কি বা করবে? আরিশের কথা না শুনলে পরে বাড়বে ঝামেলা। একটা তপ্ত নিঃশ্বাস ফেলল ওরা, ঠোঁটের কোণে জমে থাকা অভিমান চেপে রাখার চেষ্টা করল। ঠিক আছে, নরম কণ্ঠে বলল ওরা, চোখের কাজল মুছে ফেলতে শুরু করল। সময়ও লাগলো কিছুটা। এই ফাঁকে আরিশ যেন এক একটা দৃশ্য গিলছে চোখে, ওরাকে ভালো করে দেখে নিচ্ছে সে, একটা না। আজ রাতে আর তোমার নিস্তার নেই, পাখি। চোখ আধবোজা করে ফিসফিসিয়ে বলল আরিশ। আমি আর নিজেকে সামলাতে পারছি না। লাজুক মুখে মাথা নিচু করে রইল ওরা। টা বাজছে, দেয়ালঘড়ির কাঁটা যেন তাগাদা দিচ্ছে, ভার্সিটিতে যেতে হবে। সেটা রাতে দেখা যাবে। এখন চলুন। ওরা চোখ তুলে বলল, ঠোঁটে অল্প হাসি। আরিশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তুমি বুঝবে না। কি বুঝবো না? চোখের সামনে এমন সুন্দরী বউ থাকার পরও আদর করতে না পারার যন্ত্রণাটা। কেন বুঝবো না? কারণ তুমি পুরুষ নও। ওরা হেসে উঠল প্রাণখোলা, ঝরঝরে সেই হাসিতে যেন সকাল নামে ঘরে। আরিশ এক দৃষ্টে তাকিয়ে থাকল, মুগ্ধ হয়ে। বুঝলাম। এখন চলুন, দেরি হয়ে যাচ্ছে। যাওয়ার আগে হঠাৎ করেই আরিশ ওরার ঠোঁটে একটা আলতো চুমু এঁকে দিল, তারপর ভালোবাসায় মেশানো এক মৃদু কামড় বসাল। ওরা একটু চমকে উঠল, কিন্তু কিছু বলল না। যেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছে। চলো। হাতে হাত ধরে ঘর থেকে বেরোলো দুজন। ড্রয়িং রুমে যেতেই তাসলিমা খাতুনের মুখোমুখি হলো তারা। তোমার সাথে কথা ছিল আরিশ। গুরুত্বপূর্ণ। তাসলিমা খাতুন বেশ থমথমে গলায় বললেন কথাগুলো। সন্ধ্যায় কথা হবে। এখন লেট হচ্ছে চাচি। ঠিক আছে। আরিশ আর না দাঁড়িয়ে ওরাকে নিয়ে বাসা বেরিয়ে গেল। তাসলিমা খাতুন একা একা দাঁড়িয়ে রাগে ফুঁসছেন। কথা বলার সময় নেই, কিন্তু বউকে ইউনিভার্সিটিতে পৌঁছে দেওয়ার মতো ঠিকই সময় আছে। গাড়ি চলছে। ওরা চুপচাপ জানালার কাছে চোখ রাখল, বাইরের দৃশ্যগুলো একটার পর একটা সরে যাচ্ছে, ঠিক যেন তার ভেতরের অনুভূতির মতোই নীরব, অনিশেষ। যেতে যেতে কোনো কথা হলো না দুজনের মধ্যে। শুধু নিস্তব্ধতা, মাঝে মাঝে গাড়ির টায়ারের শব্দ। ভার্সিটির গেটের সামনে থামল গাড়ি। ওরার ঠোঁটের কোণে হাসি ফুটল। আরিশ এক নজর তাকালো সেদিকে, তারপর লম্বা নিঃশ্বাস ছাড়ল কয়েকবার। ওরা অন্য কোনো বিষয় খুশি হয়ে হাসলেও হিংসা হয় আরিশের। মনে হয় ওরা একমাত্র তার জন্য হাসবে, অন্য কিছুর জন্য নয়। অদ্ভুত ভাবনা। চলো, ক্লাসে পৌঁছে দিয়ে আসব। দরকার নেই। আপনার লেট হচ্ছে না? আপনি যান, আমি চলে যাব। কারো সাথে অপ্রয়োজনীয় কথা বলবো না। ভ্রু নাচিয়ে বলল আরিশ। শিওর? হ্যাঁ। শুধু বন্ধুদের সাথে কথা বলবো, তবে সীমিত। গুড গার্ল। তাহলে ঠিক আছে। আমারও লেট হচ্ছে, মিটিং আছে জরুরি। হাতঘড়ির দিকে এক নজর তাকিয়ে ব্যস্ত সমস্ত ভঙ্গিতে বলল আরিশ। তারপর গাড়ির দরজা খুলে দিল। ওরা গাড়ি থেকে নামতেই যাবে এমন সময় হাত টেনে ধরল আরিশ। কি? ওরার প্রশ্নের জবাব না দিয়ে তার কপালে চুমু খেল আরিশ। এখন যাও, সোজা ক্লাসে যাবে। আর হ্যাঁ, ক্লাস শেষে কল করবে। আচ্ছা। সাবধানে যাবেন। ওকে। গাড়ির দরজা বন্ধ করে দিল আরিশ। ওরা এখনো রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এক অদৃশ্য টানে আরিশের গাড়ি দৃষ্টির আড়াল হওয়ার আগ পর্যন্ত ওভাবেই দাঁড়িয়ে রইল সে। তারপর স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ভার্সিটির গেটের দিকে তাকিয়ে মুচকি হাসল। এর মধ্যেই আকাশের সাথে দেখা হলো তার। এদিকেই আসছে সে। ওরা দ্বিধায় পড়ে গেল, আকাশের সাথে কথা বলবে কি না ভেবে। বলা তো উচিত। আরিশ যা করেছে তাতে ওরারও ক্ষমা চাওয়া দরকার। এসেছো তুমি? আকাশ নিজে থেকেই কথা বলল। হ্যাঁ। কেমন আছো? এই তো, ভালোই। তুমি? হ্যাঁ, ভালো আছি। চলো ক্লাসে যাই। আরে দাঁড়াও। তোমার বর তো নেই এখানে, চলো না দোকানে বসে চা খেতে খেতে আড্ডা দেই একটু। ক্লাস শুরু হতে তো এখনো দেরি আছে। আকাশের প্রস্তাবটা মন্দ না। তবে ওরা তো আরিশকে কথা দিয়েছে, সোজা ক্লাসে যাবে। কিন্তু আকাশকেও কিভাবে না বলবে? ওরাকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে আকাশ আবারও বলল। আরে এত ভাবছো কেন? চলো তো। আকাশ হেসে হাত ধরল তার। ওরা খানিকটা অন্যমনস্ক ছিল, সুতরাং আপত্তি করল না। তবে কিছুদূর গিয়ে নিজে থেকেই হাতটা ছাড়িয়ে নিল, তারপর পাশাপাশি হাঁটতে লাগলো দুজন। রাস্তার ওপাশে একটা ছোট চায়ের দোকানের দিকে এগোলো তারা। আকাশ ওরাকে সেখানে বসতে বলল। ওরা বেঞ্চিতে বসে চারপাশে তাকালো। এদিকে আকাশ একটু দূরে গিয়ে ফোনটা বের করল পকেট থেকে। কোনো একটা নাম খুঁজে নিয়ে একবার চারপাশে নজর বুলিয়ে চুপি চুপি কল করল কাউকে। এখন আসুন। চায়ের দোকানে আছে ওরা। ওপাশ থেকে কিছু একটা বলে কল কাটা হলো। আকাশের ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি। মিনিট পাঁচেক হলো আকাশ গেল, কিন্তু এখনো ফিরছে না। দোকানদার ওরাকে চা দিয়েছে।
একা একাই চা খাচ্ছে সে। আকাশের চায়ের কাপটা পাশেই রাখা আছে। এর মধ্যে আকাশ চলে এলো। কোথায় গিয়েছিলে আকাশ? আরে ইমার্জেন্সি। বুঝতে পেরেছ? হাতের ইশারায় কিছু একটা বোঝালো আকাশ। ওরা ইতস্ততভাবে মাথা নাড়ল। নাও চা খাও, আমার প্রায় শেষ হয়ে এসেছে। আমাকে রেখে একাই খেলে। ইট, সবেরই ব্যাদ ওরা। আকাশ মজার ছলে বলল। মামা ওরাকে আরেক কাপ চা দিন তো, বেশি করে লিগার দিবেন। শেষের কথাগুলো দোকানদারকে উদ্দেশ্য করে বলল আকাশ। ওরা বিপাকে পড়েছে। চা পছন্দের হলেও এই মুহূর্তে আর খেতে ইচ্ছে করছে না। কিন্তু নাও বলতে পারছে না। কেন যে আগে আগে একা খেতে গেল সেই ভেবেই বিরক্ত লাগছে এখন। কিছুক্ষণের মধ্যেই দোকানদার চা দিল। লেট হচ্ছে আকাশ। চা শেষ হলেই, চলে যাব। ওকে। হ্যাঁ হ্যাঁ, পাক্কা। আকাশ হেসে চায়ের কাপে চুমুক দিতে দিতে কথা বলছে। ওরাও খুব এনজয় করছে সবকিছু। কতগুলো দিন পর এভাবে প্রাণ খুলে বাঁচতে পারছে ওরা। ম্যাম। আচমকা কারো ডাকে পেছনে ফিরি তাকালো ওরা। আকাশও তাদের দিকে তাকিয়ে আছে। জন ভদ্রলোক, ফরমাল পোশাক পরে আছে তারা। ওরা বসা থেকে উঠে দাঁড়ালো। কৌতূহলী হয়ে শুধালো ওরা। আপনারা কারা? আরিশ স্যার অ্যাক্সিডেন্ট করেছে ম্যাম। আমরা উনার পরিচিত। অজ্ঞান অবস্থায় উনি শুধু বারবার আপনার নাম নিচ্ছেন, প্লিজ আমাদের সাথে চলুন। বুকটা কেমন ধক করে উঠল ওরার। আরিশের অ্যাক্সিডেন্ট হয়েছে। ওরা কিছু বিচার বিবেচনা না করেই বলল। আমি যাব। উনার কাছে নিয়ে যান আমাকে। আকাশ বলল। আমিও যাচ্ছি সাথে, চলো। দুই ভদ্রলোক আকাশ ও ওরাকে গাড়িতে তুলে নিল। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। ওরা সমানে কেঁদে যাচ্ছে। মাথা কাজ করছে না তার। আরিশের যদি কিছু হয় তাহলে। আর কতদূর? কোথায় আছে আরিশ? আকাশ ও দুই ভদ্রলোক একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করল একবার। তারপর আচমকাই একজন ওরার মুখে একটা রুমাল চেপে ধরল। মুহূর্তেই চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসতে লাগলো তার। জ্ঞান হারালো ওরা। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। ফরেনারের সঙ্গে মিটিং শেষ করে মাত্রই কেবিনে প্রবেশ করল আরিশ। চেয়ারে বসে অস্থিরতায় নড়ে উঠে ফোন হাতে নিল। না, ওরা এখনো কল করেনি। অদ্ভুত লাগলো আরিশের, প্রথম দিন তো এতটা দীর্ঘ সময় ক্লাস হওয়ার কথা নয়। তৎক্ষণাৎ ওরার নম্বর ডায়াল করল সে। বেজে বেজে কল কেটে গেল, কিন্তু অন্য পাশ থেকে রিসিভ হলো না। মেজাজটা খারাপ হয়ে গেল আরিশের। আবারও কল দিল। এবার ফোন বন্ধ বলছে। হঠাৎ মাথায় যেন আগুন জ্বলে উঠল। বসা থেকে উঠে দাঁড়ালো। সব কিছু রেখে ইউনিভার্সিটির দিকে ছুটে গেল সে। দুপুরের তীব্র রোদ মাথার ওপর পোহালেও ওরা চেয়ারে বসে রয়েছে, হাত পা বাঁধা, অচেতন নয়, একটু ঝিমিয়ে আছে। ধীরে ধীরে চোখ মেলে চারপাশে তাকাতে লাগল। পুরনো, ঝকঝকে ছাদের ছায়াযুক্ত একটি বাড়ির উঠোনে সে রয়েছে, চারপাশে ঘিরে বাড়ি, আর মাঝখানে উঠোন। শহরের মধ্যে এমন জায়গা থাকা মুশকিল, অর্থাৎ শহর থেকে অনেক দূরে কোনো এক নিস্তব্ধ স্থানে বন্দী রয়েছে সে। হঠাৎ মনে এলো আরিশের কথা, তার দুর্ঘটনার খবরে ওরার বুক টেনে উঠল, চেঁচিয়ে উঠল সে। কেউ আছেন? কে আছেন? আমাকে এভাবে আটকে রেখেছেন কেন? আরিশ কোথায়? বেশ কয়েকবার চেঁচাল ওরা। তারপর সেই লোক জন একটা ঘর থেকে বেরিয়ে এলো। এখানে চেঁচামেচি করে কোনো লাভ নেই মামুনি। তোমার আরিশ তো ঢাকায় আছে, সুস্থ আছে। কিন্তু তুমি সুস্থ থাকবে না আর। কথাটা বলেই জনে বিশ্রীভাবে হেসে উঠল। এদের নাম কালু ও কালাম। চৌধুরীদের পোষা গুন্ডা। রহমান চৌধুরী ও ফারুক চৌধুরীর আদেশেই ওরাকে এখানে নিয়ে আসা হয়েছে। আকাশের সাহায্যেই কাজটা সহজ হয়েছিল। বিনিময়ে ফারুক চৌধুরী আকাশকে অনেক টাকা পয়সা দিয়েছে। যদিও এসব কিছুই জানে না ওরা। কালু ও কালামের কথায় ওরার কাছে এটা স্পষ্ট যে তারা খারাপ মানুষ। তার রাগ হচ্ছে ভীষণ। কেন যে বোকার মতো এদের সাথে এলো। আকাশ। আকাশ কোথায়? কি করেছিস ওর সাথে তোরা? হাসতে লাগলো ওরা জন। ওরা নড়েচড়ে নিজেকে চেয়ার থেকে ছাড়াতে চাইল কিছুক্ষণ। কিন্তু কোনো লাভ হলো না। আমরা কিছু করিনি তার সাথে। উল্টো সেই আকাশই তোকে এখান পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করেছে, বোকা মেয়ে। বন্ধু নির্বাচনে সচেতন হতে হয়। অবাক হলো ওরা। আকাশ এমন কিছু করতে পারে বিশ্বাস হচ্ছে না ওর। কিন্তু বাস্তবতা তো এটাই যে আকাশের জন্যই ক্লাসে না গিয়ে চায়ের দোকানে গিয়েছিল সে। ওরা কাঁদছে। আরিশের কথা শুনলে আজ তাকে এমন বিপদে পড়তে হতো না। আমাকে আটকে রেখে কার কি লাভ হবে? প্লিজ আমাকে যেতে দাও। কালু এগিয়ে এলো ওরার দিকে। ওরার খোলা চুলে নাক ডুবিয়ে নিঃশ্বাস ছাড়ল সে। ঘৃণায় শরীর ঘিনঘিন করে উঠল ওরার। আমাদের লাভ হলো টাকা। তোকে ঠিকানা লাগাতে হবে আমাদের, মানে কবরে পাঠাবো।
তবে ওপর থেকে অর্ডার আসার পর কিন্তু দাড়ি চুলকে হাসতে লাগলো কালাম। কালু অরার চুলগুলো নেড়েচেড়ে দিতে দিতে বলল, কিন্তু মরার আগে অনেক আদর পাবি তুই। মাত্র যৌবনে পা রাখলি, একটু এনজয় করেই মরবি না হয়। আমরা জন তোকে অনেক সুখ দেব। কি বলিস কালাম? তারা জন একসাথে হেসে উঠল। অরার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। মাথা ঘুরছে। মনে হচ্ছে জ্ঞান হারাবে সে। চোখ বন্ধ হয়ে আসার আগ পর্যন্ত আরিশের মুখটা মনে পড়তে লাগলো তার। ইউনিভার্সিটির গেটের বাইরে দাঁড়িয়ে আছে গাড়ি। একটু আগেই ভার্সিটির মূল ফটকে প্রবেশ করল আরিশ। কিন্তু সেখানে গিয়ে যা শুনল তাতে মাথায় রক্ত চড়ে গেছে তার। ওরা আজকে ভার্সিটিতে আসেনি। ভয়, রাগে পাগল পাগল লাগছে তার। হঠাৎ শরীর ঠান্ডা হয়ে আসছে তার, হাত পা কাঁপতে শুরু করেছে। মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো উত্তর পাচ্ছে না সে। অবিশ্বাস আর উৎকণ্ঠায় দ্রুত ভার্সিটির বাইরে বেরিয়ে এলো আরিশ। হাঁটু চাটাচ্ছে, হৃদয় ব্যথায় ভারাক্রান্ত। ফোন তুলে ওরার বাবার বাড়ি ডায়াল করল। নয়না ফোন রিসিভ করল। আরিশের কণ্ঠে আটসাট কাঁপন। হ্যালো। কে? ওরা গেছে তোমাদের কাছে? আপু। কই না তো। ওর না আজ ভার্সিটিতে যাওয়ার কথা ছিল, ভাইয়া? গতকাল রাতে এজন্য খুশিতে কল করেছিল। মায়ের সাথে কথাও বলল। আরিশ আর কিছুই শুনতে পারল না। ওরা ও বাড়িতেও যায়নি মানে কিছু ঠিক নেই। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে মেয়েটার। মনের ভিতর একটা অজানা আতঙ্ক ছড়িয়ে গেল। চিৎকার করে উঠল আরিশ। আশপাশের সবাই অবাক হয়ে আরিশকে দেখতে লাগল। ভাবল, ভদ্রলোক উন্মাদ হয়ে গেছে। পরপর 3বার কোথায় কোথায় যেন কল করল আরিশ। কথা হলো তাদের সাথে। তারপর আশপাশের সবগুলো দোকানে ওরার ছবি দেখাতে লাগল। চায়ের দোকানে ওরার ছবি দেখাতেই চিনতে পারল দোকানদার। আরিশ উত্তেজিত হয়ে ভদ্রলোকের কলার চেপে ধরে রাগে চিবিয়ে চিবিয়ে বলতে লাগল, কখন এসেছিল ওরা? আর কার সাথে? একা? একটা ছেলের সাথে এসেছিল, সকালে। আকাশ না আয়ুষ তার নাম। জনে চা খেলো তারপর একটা বড় গাড়িতে চড়ে বসল। এর চেয়ে বেশি কিছু আমি জানি না। দোকানদার ভয়ে ভয়ে বলল কথাগুলো। আরিশের চোখে যেন কোনো মৃত্যুপুরীর ছায়া নেমে এসেছে, যে কেউ দেখলে ভয় পাবে। এর মধ্যে তালহা এসে উপস্থিত হলো সেখানে। আরিশকে দোকান থেকে বের করে আনল। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে সামলাতে চেষ্টা করছে আরিশ। ভাইয়া প্লিজ শান্ত হও। ভাবিকে ঠিক পেয়ে যাব। হয়তো বন্ধুর সাথে কোথাও গিয়েছে। না তালহা। ওরা কখনো এমন কাজ করবে না। আকাশের মধ্যে ঘাপলা আছে, ওকে আগেরবারই জানে মেরে ফেলা দরকার ছিল। ভুল হয়ে গেছে আমার। আগে আমার ওরাকে পাই তারপর ওকে এত ভাগ করে কাটবো যে ওর লাশ পর্যন্ত খুঁজে পাবে না কেউ। আরিশ কথা শেষ হতেই গাড়িতে উঠে বসল। তালহা কি বলবে বুঝতে পারছে না। আরিশকে এরকম ভয়ঙ্কর রূপে কখনো দেখেনি সে। কথা বলতেও ভয় লাগছে ওর। আজকে নিশ্চিত খুনোখুনি লেগে যাবে। কিন্তু ওরা ভাবি কোথায়? চিন্তায় মাথা ধরে গেছে তালহার। আরিশ গাড়ি চালাচ্ছে। চোখ থেকে নিঃশব্দে জল গড়িয়ে পড়ছে তার। রক্তবর্ণ চোখে জল যেন আগ্নেয়গিরির লাভা। ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? আকাশের বাড়ি। ও সবকিছু জানে। তালহা চুপ করে রইল। কিছুক্ষণের মধ্যেই একটা কল এলো আরিশের ফোনে। অবস্থা বেগতিক দেখে তালহা ড্রাইভ করতে লাগল। কল রিসিভ করল আরিশ। স্যার চৌধুরীরা করেছে সব। তারাই ম্যাডামকে কিডন্যাপ করিয়েছে। কান দিয়ে গরম ধোয়া বেরুচ্ছে আরিশের। খবর লাগা কোথায় রেখেছে ওরাকে? আমার খবর চাই। নইলে সব শেষ করে ফেলবো আমি। ওপাশ থেকে কল কেটে দিল। আরিশের পাগল পাগল লাগছে, ভীষণ অসহায় মনে হচ্ছে নিজেকে। কেন যে সকালবেলা ওরাকে ক্লাসে পৌঁছে দিয়ে এলো না সেই আফসোসে কলিজা পুড়ে যাচ্ছে তার। চৌধুরী ইন্ডাস্ট্রির কথা মনে পড়তেই চোয়াল শক্ত হয়ে এলো আরিশের, হাত মুষ্টিবদ্ধ হল। ফারুক চৌধুরী ও রহমান চৌধুরী ব্যবসায় না পেরে এরকম কিছু করবে দুঃস্বপ্নেও ভাবেনি আরিশ। এবার আরিশও তাই করবে, যা চৌধুরীরা করল। সম্মানের বিনিময়ে সম্মান। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।